নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। জানি না কি বলবো, জানি না কাকে দোষ দেবো। লখনউয়ের বিরুদ্ধে 239 চেস করতে নেবে কলকাতা নাইট রাইডার্স হারলো মাত্র 4 রানে। এমন একটা ম্যাচ, যেই ম্যাচটায় রান চেসে কলকাতা নাইট রাইডার্স বেশিরভাগ সময়ই এগিয়ে ছিল, এবং দেন একটা মিডিল ফেজে কলকাতা নাইট রাইডার্স পুরো রান চেসটা হেরে গেল। এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্ত রাসেলের আগে রঘুবংশীকে পাঠানো, রিঙ্কু সিংকে 8 নম্বরে ব্যাট করতে পাঠানো। জানি না এটা নিয়ে কি বলার আছে। লেফট রাইট ঠিক আছে, তা বলে ওই সিচুয়েশনে যদি তুমি রাসেলকে না পাঠাতে পারো, তাহলে রাসেলকে দলে রেখে লাভ কি যদি ট্রাস্ট না করতে পারো। এবং 3 বার, এই নিয়ে 3 বার হলো লখনউয়ের এগেনস্টে রিঙ্কু সিং সো ক্লোজ ইয়েট সো ফার টাইপের একটা ইনিংস খেললো, যেখানে ইম্পসিবলকে পসিবল করতে গিয়েছিল রিঙ্কু। 2022 সালে মনে পড়বে, যেখানে দারুণ খেলেছিল। রিঙ্কুর উত্থান যেখান থেকে প্রায় হয়েছিল আমরা বলতে পারি, সেই ইনিংসটা লখনউয়ের এগেনস্টে সম্ভবত কেকেআরের লাস্ট ম্যাচ ছিল ওটা ওই বছর। দেন 2023-এ মনে পড়বে নবীনুল হককে মাঠের বাইরে মেরে দিয়েছিল অলমোস্ট, সেই ম্যাচটাও সো ক্লোজ ইয়েট সো ফার হয়ে গিয়েছিল। সেম আজকের ম্যাচে যদি রিঙ্কু একটু আগে ব্যাট করতে আসতো বা উল্টো দিকে আর একটা ব্যাটসম্যান থাকতো, তাহলে হয়তো রিঙ্কু ম্যাচটাকে বার করে দিতে পারতো। কারণ লাস্ট অব্দি কেকেআর হেরেছে মাত্র 4 রানে, ভাবা যায়। তো সেখানে ওয়েল প্লেড রিঙ্কু সিং, ওয়েল ট্রাই কেকেআর, বাকি ওয়েল প্লেড লখনৌ সুপার জায়েন্ট নিকোলাস পুরান, সেসবও আমরা বলতে পারি। ওয়েল প্লেড সিএবি সুজন মুখার্জিও বলতে পারি। কারণ এমন একটা পিচ ভাই দিয়েছিল, যেই পিচে স্পিনারদের জন্য কিচ্ছু ছিল না, মানে রানের বন্যা বয়ে গেল। এবং সেখানেই মনে পড়বে যে সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গাঙ্গুলি সবাই মিলে এটিকে টিম কিনেছিল, তো তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো আমরা জানি। এবার সিএবির প্রেসিডেন্ট হচ্ছে সৌরভ গাঙ্গুলির দাদা। এবং কেন এই টাইপের পিচ হলো, যেখানে সারাক্ষণ বলে আসা হলো যে একদম ড্রাই পিচ হবে, সেখানে কালকে বিকালবেলা হঠাৎ করে ওয়াটারিং করা হলো, একটা সাইড মাত্র 57 মিটার, এগুলো হয়তো নর্মাল নয়। কাকে বেনিফিট দিতে চাওয়া হয়েছে সেটাও বোঝা গিয়েছে। তবে তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের স্ট্র্যাটেজিও ঠিকঠাক ছিল না। রাহানে দারুণ ব্যাটিং করেছে, বাট অ্যাজ এ ক্যাপ্টেন ডিফেন্সিভ ছিল, সেটাও বলতে পারো। তো সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। বাকি ভিডিওতে কোনো আগে তোমাদের জানাবো যে যদি তোমাদের এই আইপিএলে কোনো রকমের প্রেডিকশনের দরকার হয়, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে, যারা কিন্তু অ্যাজ এ এক্সপার্ট এই আইপিএলে প্রেডিকশন দিচ্ছে। কালকের ম্যাচের প্রেডিকশন এখানে পেয়ে যাবে। তো স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পেয়ে যাবে, প্রথম কমেন্টও পেয়ে যাবে, সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো যদি আমরা ম্যাচের কথায় আসি, তো কলকাতা নাইট রাইডার্স টস জিতে চেস করার সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। কেকেআর টিমে একটা চেঞ্জ হয়েছিল, স্পেন্সার জনসন এসেছিল। কেন স্পেন্সারকে নিয়ে আসা হলো সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মঈন আলীকে কেন বাদ দিয়ে, যেখানে আমরা এত আলোচনা করছিলাম যে মঈন আলী মিডিল ওভার এফেক্টিভ হতে পারে। বাট ব্যাপারটা হচ্ছে, যেটা ফার্স্টেই বললাম, যে একটা দিক ছিল 57 মিটার, মানে এতটাই ছোট যে একটা স্পিনার ঠিক করে বল করতে পারবে না। এবং সেটা ট্যাকটিক্যাল চেঞ্জটা কেন কেকেআর করেছে বোঝা গিয়েছে, বাট স্পেন্সার কিন্তু একদমই এফেক্টিভ হতে পারেনি। এবং স্পেন্সারকে দিয়ে মাত্র কেকেআর 3 ওভারই বল করিয়েছে। সেই জায়গাতে মঈন আলী থাকলে হয়তো লাস্টের দিকে আরেকটা এক্সট্রা ব্যাটসম্যানের অপশন থাকতো, যে হয়তো রিঙ্কুকে হেল্প করতে পারতো। যাই হোক, সেসব কে ছিল না ছিল বলে লাভ নেই। স্ট্র্যাটেজিটা কি করতে চেয়েছিল সেটা বোঝা গিয়েছে। একটা দিক ছোট ছিল বলে একটা এক্সট্রা স্পিনারের সঙ্গে যায়নি, একটা এক্সট্রা ফাস্ট বোলারের সঙ্গে গিয়েছিল। তবে ওভারঅল কিন্তু রাহানের ক্যাপ্টেন্সি প্রথম থেকে ডিফেন্সিভ ছিল। রাহানের ট্রাইটা ছিল যাতে কতক্ষণে লখনউয়ের আর কি ব্যাটসম্যানদের আটকে রাখা যায়। যেখানে ওভারঅল তুমি যদি দেখো, লখনউ টপ 3-র উপর ভীষণ ডিপেন্ডেন্ট। তাদের টপ 3-কে আউট করে দিলে বাকি টিমটাকে কিন্তু খেয়ে ফেলা সোজা। বাট তারপরও রাহানে কিছুটা ডিফেন্সিভ গিয়েছে। তুমি যদি দেখো, বরুণ চক্রবর্তীকে সেই এন্ড থেকে ইউজ করেছে যখন ডানহাতি ব্যাটসম্যানরা আর কি ব্যাটিং করছিল, যেই দিকে লেগ সাইডটা ছোট। ফলে বরুণের মতো বোলার, যে তোমার উইকেট টেকিং বোলার, সে কিন্তু অ্যাটাকিং লাইনে বলই করতে পারেনি। সে মানে প্রথম ওভারের পর বাকি ওভারগুলোয় পুরো ডিফেন্সিভ লাইনে বল করে গেছে। যেই সময় নিকোলাস পুরান এসেছে, সব থেকে বেস্ট তার এগেনস্টে বোলার হতে পারতো সুনীল নারায়ণ, তাকে নিয়ে আসেনি। স্পেন্সার, বৈভব, তাদের দিয়ে বল করি ওভার কাটাতে চেয়েছে, এবং লাস্ট অব্দি নারায়ণের 4টে ওভার করাতেই পারেনি। রাসেলের মতো প্লেয়ার যখন পার্টনারশিপ বিল্ড হচ্ছে, রাসেল সেই সব পার্টনারশিপ ভাঙতে আমরা দেখেছি, তাকে বল করাতে নিয়ে আসেনি। ফলে কিন্তু রাহানের ক্যাপ্টেনশিপ নিয়ে রীতিমতো প্রশ্ন থাকছে। এই ম্যাচে কিছুটা ডিফেন্সিভ ক্যাপ্টেনশিপ লেগেছে। তবে তারপরও আমার মনে হয় যে পিচটা ছিল, এটা মিনিমাম 220 রানের পিচ। 220 এখানে অ্যাভারেজ টোটাল। সেখানে কেকেআর আর কি বোলাররা হয়তো 15-20 রান বেশি দিয়েছে, খুব বেশি দেয়নি। তো সেখানে বাকিটা এবার ব্যাটসম্যানদের উপর ছিল। কলকাতা নাইট রাইডার্স কিন্তু পাওয়ার প্লেতে ভালো শুরু করে, যদিও কুইন্টন ডিকক তার থেকে আরো বেটার এক্সপেকটেশন, আরো বেটার কনসিস্টেন্সি এক্সপেক্টেড আছে, যেখানে 2 ছয় তো মারে, তারপর ক্যাচ আউট হয়ে যায়। এবং সুনীল নারায়ণ এবং অজিঙ্ক্য রাহানে কিন্তু পাওয়ার প্লেতে ভালো স্টার্ট দেয়। আমি এক্সপেক্ট করছিলাম কেকেআর যদি 6 ওভারে 75 করতে পারে 1 উইকেট হারিয়ে, এই চেষ্টা কিন্তু অন আছে। কেকেআর তো প্রায় 90 করে ফেলেছিল, মানে পাওয়ার প্লেতে কেকেআর দারুণ শুরু করেছিল।
দেন পাওয়ার প্লে শেষ হবার পর সুনীল নারায়ণ দিগ্বেশ রাঠির বলে আউট হয়, 13 বলে 30 করে, নিজের কাজটা সুনীল নারায়ণ করে দিয়েছে, কোনো কথা হবে না। তবে দেন তোমার অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আইয়ার কিছুক্ষণ তোমার 10-11 ওভার অব্দি রান রেটটা মেনটেন করে, বাট ওখান থেকে কিন্তু কেকেআর ইনিংসটা একটু স্লো হতে শুরু করে। দেন শার্দুল ঠাকুরের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ওভার, যেখানে প্রথম 5টা বল 5টা ওয়াইড ছিল, এবং তার আগে ঋষভ পন্থ যে দিমাগটা লাগালো, যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালেও ঋষভ পন্থ করেছিল, সেটা হচ্ছে শুয়ে পড়েছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে 2 বছর আগে, আমার খুব ব্যথা শরীরে, বলে মালিশ টালিশ নিয়ে অনেক সময় নষ্ট করে দিল। দেন 5টা শার্দুল ঠাকুরের ওয়াইড, ওখানে কিন্তু কেকেআর যে মোমেন্টামটা চলছিল, এই মোমেন্টামটা পুরো ব্রেক হয়ে যায়, যেটা ওয়ার্ল্ড কাপে ক্লাসেনের হয়ে গিয়েছিল। এবং সেখান থেকেই কিন্তু 5টা ওয়াইডের পর 2 ওভারে শার্দুল ঠাকুর একটা ফুল টসে কিন্তু রাহানেকে আউট করেও বেরিয়ে যায়। বাট আমার কথাটা হচ্ছে যে ইন্টারন্যাশনালে যেরকম নিয়ম আছে যে সময় নষ্ট করলে লাস্টের দিকে একটা এক্সট্রা ফিল্ডারকে ভেতরে রাখতে হবে, আইপিএলে বোধহয় সেটা নেই, কারণ লাস্ট অব্দি অত সময় নষ্ট করেও লখনৌ কিন্তু লাস্ট অব্দি 5টা প্লেয়ারকেই সার্কেলের বাইরে রেখেছিল। তবে যেই সময় রাহানে আউট হলো, ওই সময় এমন প্লেয়ার দরকার যে চেষ্টাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে। নিকোলাস পুরান কি ভীষণ মানে টেকনিক্যালি শট খেলেছে, পাওয়ার ইউজ করেছে, সেখানে রাসেলকে পাঠিয়ে দিতে পারতো। এবার রাসেল সেখানে সফল হতো না বিফল হতো সেটা অন্য কথা, তবে তুমি ওখানে রাসেলের পাওয়ারটাকে ট্রাস্ট করবে। ঠিক আছে, রমনদীপকে পাঠিয়েছে, তারও পাওয়ার আছে। ওই একটা ওভার, রবি বিষ্ণুয়ের ওভার, বোধহয় মাত্র 4 রান আসে, রমনদীপের উইকেটটা যায়, ওটা ম্যাচের টার্নিং পয়েন্ট, ওখান থেকে ম্যাচটা ঘুরে যায়। এবং তারপরও কেকেআর পাঠাই হচ্ছে রঘুবংশীকে। রঘুবংশী ট্যালেন্টেড প্লেয়ার, রান প্রচুর করছে, বাট ওই পজিশনে তোমার এমন প্লেয়ার দরকার যে বল মাঠের বাইরে মারবে। রাসেল রিঙ্কু পড়ে আছে মাঠের বাইরে, আর তুমি রঘুবংশীকে পাঠাচ্ছ। বরং রঘুবংশীকে হোল্ড করে রাখলে কাজ দিত। ওখানে কিন্তু ট্যাকটিক্যালি আই থিঙ্ক কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু ব্যাপারটা ভুল করেছে, এবং বেশি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতে গিয়ে, রাইট হ্যান্ড তো রাসেলও, তাকে পাঠিয়ে দিলে হয়তো অন্য কিছু হতে পারতো। তবে ওখানে আবেশ খানের ওভারে একটা 4 রঘুবংশী মারে, দেন আউট হয়ে যায়। এবং গোটা ইনিংস জুড়ে যেখানে কেকেআর 12 নিচে রিকোয়ার্ড রেটটা রেখেছিল, ওই সময় কিন্তু প্রায় 14 চলে যায়, 14-15 চলে যায়। তারপরের ওভারে আকাশ তিবাসে প্রথম বলে ভেঙ্কটেশ আইয়ার 4 মারে, দ্বিতীয় বলে আউট হয়ে যায়। ফলে কিন্তু পুরোই ওখানে কেকেআর চাপে পড়ে গিয়েছিল, এবং ওই সময় দাঁড়িয়ে রিঙ্কু সিং এবং রাসেল ক্রিজে ছিল, যারা একটা করেও বল ফেস করেনি। তো বাকিটা রাসেল রিঙ্কুর ওপরে ছিল। রাসেল একটা 6 আকাশদীপকে মারে, পরের ওভারে শার্দুল ঠাকুরের লো ফুল টস বল ক্লিয়ার করতে পারে না, ক্যাচ আউট হয়ে যায়। বাকিটা রিঙ্কু আর কি করবে? হর্ষিত রানা ছিল, 2টো 4ও মেরেছে, বাট হর্ষিত ব্যাট করতে পারে, শেষে দরকার হলে 8-10 রান অ্যাড করে দিতে পারে। তবে যেখানে তোমার প্রায় 4 ওভারে 54 দরকার, সেখানে এসে হর্ষিত তোমাকে ম্যাচ জেতাবে, সেটা হয়তো ভাবা কঠিন। কিছু বাউন্ডারি আসে, লাস্ট অব্দি 2 ওভারে 38 দরকার ছিল, তখন রিঙ্কু সিং এর অবতার ধরে, আবেশ খানকে 6 মারে, 4 মারে। কিন্তু ব্যাপার হচ্ছে তারপর রিঙ্কু সিঙ্গেল নিতে পারে না, কারণ উল্টো দিকে কোনো ব্যাটসম্যান নেই। 3টে বল কিন্তু ওখানে ওয়েস্ট হয়ে যায়। ভাব ওই 3টে বল যদি অন্যদিকে একটা ব্যাটসম্যান থাকতো, যদি রান আসতো, কেকেআর জিততেও পারতো। তবে ওভারের লাস্ট বলে তোমার রিঙ্কু 4 মারে, রবি বিষ্ণুই লাস্ট ওভার করতে আসে, এবং দরকার ছিল তোমার লাস্ট ওভারে 24, হর্ষিত 4 মারে। তবে দ্বিতীয় বলেই হর্ষিতের সিঙ্গেল নেওয়া উচিত ছিল। হর্ষিত সিঙ্গেল না নিয়ে নিজেই আবার মারবে বলে যাচ্ছিল কিনা জানি না, বাট ওই বলটা ডট বল খায়, ওখানে কিন্তু কেকেআর ম্যাচটা হেরে যায়। রিঙ্কু যখন স্ট্রাইক পেল, 3 বলে 19 দরকার, 3টে বলে 3টে 6 মেরে রিঙ্কু বারবার করবে সেটা হয় না, ক্রিকেটে সম্ভবও না। বাট রিঙ্কু 2টো 4 একটা 6 মারে। লাস্ট অব্দি এটাই ভাবতে হবে যে যদি আর একটা এক্সট্রা বল রিঙ্কু পেতো, ম্যাচটা কি কেকেআর জিততে পারতো না? মাত্র 4 রানেই তো হেরেছে। আর রিঙ্কু যেরকম ব্যাটিং করছিল, যদি হর্ষিত সেকেন্ড বলে সিঙ্গেলটা নিয়ে নিত, কি হতো কেউ বলতে পারে না, বাট কি হতো সেটা ভেবে লাভ নেই। তুমি তোমার টিমের সব থেকে ভালো চেজারকে যদি 8-এ ব্যাট করতে না বা এরকম একটা হাই স্কোরিং রান চেসে, সেখানে কিছু করার নেই। রাহানে দারুণ ব্যাটিং করেছে, তোমার সুনীল নারায়ণ তার কাজের কাজটা করেছে, ভেঙ্কটেশ আইয়ারও মোমেন্টাম মেনটেন করতে চেয়েছিল, বাট মিডিলে কিছুটা স্লো খেলেছে বলতে পারো, 29 বলে 45 করেছে। তবে তারপরও ম্যাচ বেরোতো, বাট আর এর ব্যর্থতা, রমনদীপ, রাসেল, রঘুবংশী কেউই চলেনি। এবং দেন তোমার আর একটা চেষ্টা করেছিল রিঙ্কু সিং, 15 বলে 38, লাস্ট অব্দি চেষ্টা তো করে গেছে, বাট হলো না, আবারও হলো না। এবং 5 নম্বর ম্যাচে গিয়ে কেকেআর 3 নম্বর হারের সম্মুখীন হলো। এই পিচ নিয়ে প্রশ্ন উঠবে, কেকেআর যে টাইপের পিচ চাইছে কেন পাচ্ছে না, সেই নিয়েও প্রশ্ন উঠবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেকেআর ম্যাচটা হেরে গিয়েছে। এবং হাই স্কোরিং ম্যাচ ছিল, বোলার্সদের নিয়ে বলার মতো কিছু নেই, প্রত্যেক বোলার্সই ওই একটা সাইড ছোট সেটার ভয়ে বল করে যাচ্ছিল, সেই জন্য এত ওয়াইডও হয়েছে। তবে রাহানে ভালো ব্যাটিং করেছে, রিঙ্কু লাস্টে চেষ্টা করেছে, নারায়ণ ভেঙ্কটেশও চেষ্টা করেছে, বাট বাকি আর একটা ব্যাটসম্যান হয়তো চলে গেলে ম্যাচটা কেকেআর জিততেও পারতো। খারাপ লাগছে, কারণ যেই এজেন্ডাটা কেকেআরের এগেনস্টে হয়েছে, কেকেআর পছন্দ মতো পিচ পাচ্ছে না অন্য একটা টিমকে জেতানোর জন্য, সেটাকে ভাঙা যেত। খারাপ লাগছে যে মাত্র 4 রানের জন্য সেটা হলো না। তবে ঠিক আছে, ওয়েল প্লেড। জানে না এই মরশুমটাই বাকিটা কি হবে, বাট ঠিক আছে, ম্যাচটা ভালো ম্যাচ হয়েছে, এন্টারটেনিং ম্যাচ হয়েছে। সেখানে রিঙ্কু সিংকে দেখেও ভালো লাগছে যে আস্তে আস্তে রিঙ্কু কিন্তু নিজের ছন্দে ফিরেছে। যেই রিঙ্কু সিংকে আমরা দেখতে অভ্যস্ত, সেই রিঙ্কুকে দেখতে পাচ্ছি। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও।
আর যদি এই আইপিএলে কোনো রকমের প্রেডিকশনের দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে। তারা কিন্তু এই আইপিএলে প্রেডিকশন দিচ্ছে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং প্রথম কমেন্টও পেয়ে যাবে। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।